কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? পারদিন টেবিলের মাঝখানে মোবাইলটা রাখলো। স্ক্রিনে একটা লাইভ নিউজ ফিড চলছে। লন্ডনের এক জমকালো অডিটোরিয়ামে বিজনেস অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হচ্ছে বছরের সেরা ব্যবসায়ীর নাম। স্পিকার থেকে ভেসে এলো, অ্যান্ড দ্য উইনার অফ দ্য বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড দিস ইয়ার ইজ মিস্টার আরহাম সাদ মির্জা। পুরো ডাইনিং টেবিল যেন পাথরের মতো জমে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে সাদ, সেই গম্ভীর কালো কোট পরা মানুষটা, খুব শান্ত পায়ে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা গ্রহণ করছে। চিরচেনা আত্মবিশ্বাসী চাহনি, চোখে মুখে জয়ের নেশা। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সাদ যে লন্ডনে এত বড় একজন ব্যবসায়ী, এটা বাড়ির কারো ধারণাতে ছিল না। বলেছিলাম না বড় আব্বু, ভাইয়া আমাদের গর্ব। মুখ ফুটে কিছু বলে নাই, কিন্তু ও যা করে সেটা কেউ কল্পনাও করতে পারে না। আমাদের ভাইয়া এখন গ্লোবাল আইকন। সাদের মায়ের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ছেলে যে এত বড় সম্মানের অধিকারী হয়েছে, এটা দেখে মা হিসেবে বুকটা গর্বে ভরে গেল। তিনি আঁচলে মুখ ঢাকলেন। এদিকে সাদের বাবা স্তব্ধ হয়ে বসে আছেন। তিনি সবসময় সাদকে বকাঝকা করতেন, ওকে মাস্তান উশৃঙ্খল বলে গালমন্দ করতেন। আজ নিজের ভুলটা বুঝতে পেরে তার চোখ ভিজে এলো। মনে মনে ভাবলেন, আমার ছেলেটা তিল তিল করে নিজের এই সাম্রাজ্য গড়েছে। ফালাক একদৃষ্টে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ভেতরটা এখন হাজারো আবেগের সংমিশ্রণ। সাদ মির্জা ও স্বামী আজ বিশ্বসেরা। এই খুশিতে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো মনে মনে সাদের এত বড় সাফল্য দেখে। সাদের বাবা সোফায় ধপ করে বসে পড়লেন। তার চশমার কাঁচটা ঝাপসা হয়ে এসেছে। তিনি সবসময় ভাবতেন সাদ শুধু মারপিট আর মাস্তানি করে জীবনটা নষ্ট করছে। সাদের মা আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে হাসলেন। এক বুক গর্ব নিয়ে বললেন, ও তো ছোটবেলা থেকেই এমন, কাউকে কিছু বুঝতে দেয় না, নিজের জেদ দিয়ে সব জয় করে নেয়। আমাদের ভাইয়া এখন গ্লোবাল আইকন। বাড়িতে সব ভাই বোনেরা হৈ হৈ করলো। জানালার বাইরে টেমস নদীর ধারের আলোকোজ্জ্বল শহরটা দেখা যাচ্ছে। সাদ তীক্ষ্ণ মেধার গ্লোবাল বিজনেসম্যান। সাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস আপ ঠিক করছে। পরনে তার চারকোল ব্ল্যাক স্যুট, ভেতরে তুষার শুভ্র শার্ট আর কন্ট্রাস্ট গাঢ় নীল টাই। কবজিতে চিকচিক করছে রোলেক্স লিমিটেড এডিশন ঘড়ি। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে চিরচেনা গম্ভীর শীতলতা। পিঠের ব্যান্ডেজটা স্যুটের নিচে ঢাকা। স্যুটের পকেটে হাত দিয়ে করিডোর দিয়ে হাঁটছে। কারো কাছে মাথা নত করতে আসেনি, ও এসেছে জয় করতে। লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার সুউচ্চ কাচ ঘেরা অফিস বিল্ডিং। লন্ডন হেডকোয়ার্টারে বিশাল লবি থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সবখানেই সাজানো হয়েছে নীল আর সাদা অর্কিড দিয়ে। অফিসের বিশাল কাচের দরজা ঠেলে ভেতরে পা রাখলো আরহাম সাদ মির্জা। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকশো ব্রিটিশ ও ইউরোপীয় এমপ্লয়ি সমস্বরে তালি দিয়ে উঠল। সাদের পরনে আজ নেভি ব্লু থ্রি পিস স্যুট, ভেতরে তৃষার শুভ্র শার্ট আর টাইটা নিখুঁতভাবে সেট করা। হাঁটাচলা এক ধরনের শিকারী আভিজাত্য। সাদ যখন কনফারেন্স হলের দিকে এগোচ্ছে, এক হাতে গোল্ডেন বিজনেস অ্যাওয়ার্ড, এমপ্লয়ীদের তালি আর কংগ্রাচুলেশন স্যার ধ্বনিতে পুরো অফিস মুখরিত। অফিসের ভাইস প্রেসিডেন্ট মিস্টার স্মিথ এগিয়ে এসে সাদের সাথে করমর্দন করলেন। সাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। সাদের তীক্ষ্ণ চাহনি পুরো হলের উপর একবার বুলিয়ে নিল। হলের সবাই পিনপতন নীরবতায় দাঁড়িয়ে আছে তাদের বসের কথা শোনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। এই অ্যাওয়ার্ডটা শুধু আমার নয়, এটা আপনাদের সবার হার্ডওয়ার্কের ফল। আমি সবসময় বলি বিজনেস ইজ লাইক এ ওয়ার, আর যুদ্ধে কোনো সেকেন্ড পজিশন নেই। ইউ ওয়ান দিস টাইম অ্যান্ড উইল ইউ কিপ উইনিং। পুরো হল আবারও করতালিতে ভরে উঠল। সাদের ব্যক্তিগত সচিব লিসা এগিয়ে এসে হাতে একটা শ্যাম্পেন গ্লাস তুলে দিতে চাইলো, কিন্তু সাদ হাত দিয়ে ইশারা করে সেটা মানা করলো। সাদ এখন সেলিব্রেশনের মুডে নেই। ওর মাথায় এখন কেবল একটাই চিন্তা, অফিসের কাগজগুলো দ্রুত গুছিয়ে ফেলা। সাদ কেবিনে ঢোকার পর সেখানে সারিবদ্ধভাবে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় সব এক্সিকিউটিভরা। সাদ নিজের চেয়ারটায় বসে ল্যাপটপ খুললো। পরবর্তী কোয়ালিটি প্রজেক্টে আপডেট দাও। আর সিঙ্গাপুর ডিলটা কত দূর? সাদের এই প্রফেশনালিজম দেখে অফিসের সবাই মুগ্ধ। বাইরের ব্যস্ত শহরটা তখন সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। সাদ তার ল্যাপটপের সামনে বসে আছে। গত 3 ঘন্টা ধরে এক নাগাড়ে কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং সেরেছে, কিন্তু এখন ওর মন আর ফাইলে নেই। সাদ মাউসে কয়েকবার ক্লিক করে তার পার্সোনাল সিসিটিভি এক্সেসটি ওপেন করলো। স্ক্রিনটা কয়েকবার বাফারিং করার পর ঢাকার মির্জাবাড়ির অন্দরমহলটা ভেসে উঠল। সাদের চোখ জোড়া যেন মুহূর্তেই শান্ত হয়ে এলো। হাজার মাইল দূরে থাকলেও এই প্রযুক্তির মাধ্যমে ও এখন ফালাকের ঠিক সামনে। সাদ দেখলো ফালাক সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছে। ওর পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি। সাদ ল্যাপটপের সামনে হেলান দিয়ে বসলো। অফিসের কর্মচারীরা বাইরে থেকে দেখলে ভাববে তাদের বস কোনো কঠিন বিজনেস ডিল নিয়ে ভাবছে, কিন্তু কেউ জানে না সাদ মির্জা তখন তার জীবনের সবচেয়ে দামি আমানতকে সিসিটিভিতে পাহারা দিচ্ছে।
প্রতিটা মুহূর্তে ফালাকে নড়াচড়ার দীর্ঘশ্বাস, এমনকি ওর ঠোঁট নড়ানোর ভঙ্গিও সাদ খুব সূক্ষ্মভাবে খেয়াল করছে। আর মাত্র কয়েক ঘন্টা ফালাক। লন্ডনে মেফেয়ার এলাকার একটা 3তলা ভিক্টোরিয়ান স্টাইলের বাংলো। এটি সাদের ব্যক্তিগত আবাস। বাইরে টিপটিপ বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাস। বাংলোর ভেতরে সেন্ট্রাল হিটিংয়ের কারণে আরামদায়ক উষ্ণতা বিরাজ করছে। সাদের এই বাড়িটি ওর ব্যক্তিত্বের মতোই গম্ভীর। সবকিছু সাদা, ধূসর আর কালো মিশেলে সাজানো। কোনো বাড়তি চাকচিক্য নেই, কেবল আভিজাত্য। বিশাল কিং সাইজ বেড, তার পাশে একটা ছোট স্টাডি টেবিল। টেবিলের উপর সাদের ল্যাপটপ আর কিছু বিজনেস ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের একদিকের পুরো দেয়ালটা কাচের, যেখান থেকে লন্ডনের রাতের আলো ঝলমলে রাস্তা দেখা যায়। সাদ তখন মাত্রই অফিস থেকে ফিরেছে। পরনের কোটটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের উপরে দুটো বোতাম খুলে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হাতে এক কাপ ব্ল্যাক কফি। সাদের চোখে ক্লান্তি থাকলেও মস্তিষ্ক তখন চলছে পরের দিনের বিজনেস ডিল। সাদ কফিতে একটা চুমুক দিয়ে আবার ল্যাপটপের সামনে বসলো। মাউস ক্লিক করে বাড়ির বেডরুমে সিসিটিভি ফুটেজটা বড় করলো। দেখলো ফালাক অঘরে ঘুমাচ্ছে। ফালাকের শান্ত মুখটা দেখে সাদের পাথরের মতো মনে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। সাদের যখন অনেক দিন করে কোনো খোঁজখবর থাকতো না, তখন সাদ আসলে লন্ডনে এসে কাজ সামলাতো। সাদ ফালাককে দেখতে দেখতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ফালাক সিদ্ধান্ত নিল বাড়ি গিয়ে থেকে আসবে কয়েকদিন। নিজের ব্যাগটা গুছিয়ে সাদের মায়ের রুমে গিয়ে দাঁড়ালো। মা, একটা কথা ছিল। কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? না মা, আমি চাচ্ছিলাম যদি অনুমতি দেন তো 2টা দিন ভাইয়ার বাড়ি থেকে ঘুরে আসতাম আর কি। মুখটা খুব ছটফট করছে। সাদের মা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে মা, যাও একটু ঘুরে এসো। ফালাক ওর ভাইয়ার বাড়িতে পৌঁছালো। আরে ফালাক, তুই হঠাৎ এই সময় একা এসেছিস কেন? ফালাক একটা ম্লান হাসি দিয়ে ভেতরে ঢুকলো। ভাবি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সাদের পার্সোনাল শেফ এসে ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। আভিজাত্যপূর্ণ ডাইনিং রুমে সাদ একাই বসে আছে, হাতে ট্যাব, যেখানে স্টক মার্কেটের খবর চলছে। খুব দ্রুত ব্রেকফাস্ট শেষ করে গ্যারেজে নামে। গ্যারেজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাদের শখের গাড়িগুলো, রোলস রয়েস থেকে শুরু করে ল্যাম্বরগিনি। সাদ আজ বেছে নিল ওর প্রিয় ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ। নিজেই ড্রাইভ করে অফিসের দিকে রওনা দিল। সাদ লিফট থেকে নামতেই পুরো ফ্লোরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এমপ্লয়িরা দ্রুত নিজ নিজ ডেস্কে সোজা হয়ে বসলো। নিজের কেবিনে ঢোকার আগে সেক্রেটারি লিসা ফাইল হাতে পিছু নিল। গুড মর্নিং স্যার। আজকে শিডিউলে 3টা ইন্টারন্যাশনাল মিটিং আর বিকেলে একটা প্রেস কনফারেন্স আছে। সাদ চেয়ারে বসতে বসতে ল্যাপটপ অন করলো। চোখের দৃষ্টি এখন তীক্ষ্ণ। প্রেস কনফারেন্সটা আধা ঘন্টা এগিয়ে আনো। আর সিঙ্গাপুর ডিলের পেপারসগুলো এখনই টেবিলে চাই, কোনো ভুল যেন না হয়। সাদ কাজে ডুবে গেল। আসবাবপত্র থেকে শুরু করে পর্দার কাপড় সবকিছুই এখন দামি। মির্জাবাড়ির পাঠানোর অর্থে তাদের অভাব এখন নেই। আরে ফালাক, আমাদের রাজকুমারী এসেছে, আয় ভেতরে আয়। স্বাদ আসেনি তাতে কি, তুই তো এসেছিস। ভাবি ফালাকের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। ফালাক দেখলো সব বদলে গেছে, কিন্তু চোখ খুঁজছে সেই পুরনো দেয়ালটা, যেখানে ছোটবেলার পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। নিজের পুরনো ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা খুলতেই ফালাক থমকে দাঁড়ালো। ঘরটা এখন অনেক সুন্দর করে সাজানো, কিন্তু এই ঘরেই তো কত রাত চোখে জল ফেলেছে। জানালার গ্রিলটা ধরতে ওর মনে পড়ে গেল এখানে থেকেই আকাশের তারা দেখে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনত। অথচ ভাগ্যচক্রে ও আজ মির্জাবাড়ির বড় বউ। ফালাক বিছানায় বসলো। ভাবি নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন। মিষ্টিটা খা ফালাক, তোর ভাইয়া একদম দামি দোকান থেকে এনেছে। ঘরটাতে ফালাক এখন একাই। ড্রয়িং রুম থেকে ভাই আর ভাবির হাসাহাসি শব্দ আসছে। মির্জাবাড়ির পাঠানো টাকা ওদের জীবনটাকে কতটা পাল্টে দিয়েছে সেটা ভাবলেই ফালাকের অবাক লাগে। কিন্তু ফালাক আজ এইসব নিয়ে ভাবছে না, চাচ্ছে নিজের মতো করে একটু সময় কাটাতে। ফালাক জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে আছে। ছোটবেলার কত স্মৃতি এখানে। আলমারি থেকে পুরনো একটা ডায়েরি বের করলো। ধুলো মাখা পাতাগুলো উল্টাতে উল্টাতে ওর চোখে জল এলো। এই ডায়েরির প্রতিটা পাতায় ছিল অনিশ্চয়তার গল্প। বাইরে ঝিঝি পোকার ডাক আর দূরে ল্যাম্পপোস্টের আবছা আলো। এই ঘরে কত রাত চোখে জল ফেলেছে, কত আকাশ পাতাল ভেবেছে। ভাইয়া ভাবি এখন ওকে সমীহ করে চলে, কিন্তু ফালাকের মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা, যখন এই ঘরেই নিজেকে বড্ড একার অসহায় মনে করত। লন্ডনের সময় তখন বিকেল, আর বাংলাদেশের ঘড়িতে রাত প্রায় 9টা। সাদ ল্যাপটপের ওপাশে এখনও মিটিংয়ে বুদ্ধ হয়ে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও থামার নাম নেই। সাদ মাউস ঘুরিয়ে ড্রয়িং রুম দেখলো, মা বসে আছেন, কিন্তু ফালাক নেই। বাগানটা জনশূন্য। সাদ অস্থির হয়ে ওঠে। ফালাক কোথায়? এতক্ষণ ধরে চেক করছে ফালাক কোথায়। আর এক মুহূর্ত দেরি করল না। অফিসের ফাইল, মিটিং, লন্ডনের এই কোটি টাকার সাম্রাজ্য, সবকিছু ওর কাছে এখন অর্থহীন মনে হচ্ছে। ও ল্যাপটপটা সপাটে বন্ধ করলো। সাদ দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে লিসাকে চেঁচিয়ে ডাকলো। লিসা, ক্যান্সেল এভরিথিং। আমার প্রাইভেট জেট রেডি করো, আমি এখনই ফিরছি। লিসা হতভম্ব হয়ে বলল,
বাট স্যার, কাল সকালে ব্রিটিশ মেয়রের সাথে আপনার ডিনার। আপনি এখন গেলে সব ডিল ভেস্তে যাবে। সাদ লিসার দিকে এমন এক অগ্নিদৃষ্টিতে তাকালো যে লিসা দু পা পিছিয়ে গেল। গেট দ্য জেট রেডি। পুকুরের শান্ত জলরাশি। ফালাক পুকুর ঘাটের এই সিঁড়িতে বসে অনেকক্ষণ স্মৃতি রোমন্থন করলো। ছোটবেলায় কতবার এই পুকুরের ঝাঁপ দিয়ে ভাইয়ার বকুনি খেয়েছে, কত লুকোচুরি খেলা এই ঘাটে। আজ অনেকদিন পর সেই পুরনো দিনগুলোকে ছুঁতে ইচ্ছা করলো ওর। ফালাক ধীর পায়ে পুকুরে শীতল জলে নামলো। পানির ছোঁয়া লাগতেই শরীরের সব ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল। আপন মনে ডুব দিচ্ছে। ফালাক যখন পানি থেকে মাথা তুলল, ওর লম্বা ভেজা চুলগুলো পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, চোখের পাতা ভেজা, মুখটা শুভ্র দেখাচ্ছে। 2 হাত দিয়ে মুখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক তখনই ওর মনে হলো ঘাটের উপর কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফালাক সচকিত হয়ে তাকালো। মুহূর্তে হৃদস্পন্দন যেন থমকে গেল। পুকুর ঘাটের একদম মাথায় দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ, পরনে কালো স্যুট, সাদা শার্টের বোতাম খোলা। সাদ মির্জা। দামি ব্ল্যাক স্যুটে সাদকে এই পুকুর ঘাটে বড্ড বেমানান, অনেকটা অলৌকিক কোনো দৃশ্যের মতো লাগছে। ফালাক কাপা কাপা ঠোঁটে শুধু এইটুকুই বলতে পারল। আপনি আপনি এইখানে? সাদ কোনো উত্তর দিল না। কপালে ভাঁজ, চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো নির্ঘুম ফ্লাইটের ক্লান্তিতে। ফালাকের ভেজা শরীরের দিকে একবার তাকিয়ে বরফ শীতল গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করলো। বাড়ি চলো। ফালাকের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লন্ডন থেকে মানুষটা হুট করে জাদুমন্ত্রের মতো এখানে কিভাবে উদয় হলো? কিন্তু সাদের থমথমে মুখ দেখে প্রশ্নগুলো গলার কাছে দলা পাকিয়ে গেল। ফালাক ধীর পায়ে পানি থেকে উঠে সিঁড়িতে এসে দাঁড়ায়। সাদ এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাকের মুখটা দেখা মাত্রই সাদের বুকের ভেতরে দাউ দাউ করা অস্থিরতা যেন এক নিমিষে শান্ত হয়ে এলো। যাকে খুঁজছিল সে ওর সামনেই আছে, নিরাপদ আর জীবন্ত। ফালাক মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটা দিল, আর পেছনে ছায়ার মতো অনুসরণ করলো সাদ। বাড়ির উঠোনে পা রাখতেই ভাইয়া আর ভাবি থতমত খেয়ে গেলেন। সাদ মির্জা তাদের উঠোনে দাঁড়িয়ে, এটা যেন তাদের কাছে কোনো আকাশ কুসুম কল্পনা। ফালাকের ভাই তড়িঘড়ি করে বারান্দায় একটা চেয়ার এগিয়ে দিলেন। সাদ কোনো কথা না বলে ধপ করে চেয়ারটায় বসে পড়ল। ফালাকের ভাবি ফালাককে ইশারায় ভেতরে পাঠালেন। ফালাক জানে সাদ এখানে বেশিক্ষণ থাকবে না। আশার ধরনী বলে দিচ্ছে ফালাককে নিতে এসেছে। ফালাক ঘরে ঢুকে দ্রুত ভেজা শাড়িটা বদলে নিল। একটা নতুন নীল রঙের সুতির শাড়ি জড়িয়ে চুলগুলো একটু মুছে নিল। ফালাক দ্রুত ব্যাগটা গুছিয়ে নিল। ও জানে সাদকে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। গুছিয়ে নিয়ে যখন বারান্দায় এলো, দেখলো ভাইয়া আর ভাবি সাদের সামনে নানা পদের আপ্যায়ন সাজিয়ে দিয়েছেন, পিঠা, গুড়, আচ্ছা। কিন্তু সাদ সেদিকে ফিরেও তাকাচ্ছে না, চোখ শুধু ঘরের দরজার দিকে স্থির ছিল। ফালাককে ব্যাগ হাতে বের হতে দেখে সাদ উঠে দাঁড়ালো। ভাইয়া বা ভাবির দিকে একবারও ফিরে তাকালো না, সরাসরি গাড়ির চাবিটা হাতে নিয়ে ফালাকের দিকে এগিয়ে গেল। হয়েছে, ব্যাগ দাও আমার কাছে। সাদ ব্যাগটা একরকম ছিনিয়ে নিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ফালাক শুধু পেছনে ফিরে ভাইয়ার ভাবিকে একটা ম্লান বিদায়ী হাসি দিল। গাড়িতে ওঠার পর সাদ ড্রাইভ শুরু করলো। পুরো রাস্তাটা নিস্তব্ধ। ফালাক আর চোখে দেখলো সাদ এক হাত দিয়ে স্টিয়ারিং ধরছে আর অন্য হাত দিয়ে সিগারেট খাচ্ছে। সাদ এক হাতে ফালাকের ব্যাগ আর অন্য হাতে ফালাকের হাত শক্ত করে ধরে ড্রয়িং রুমে ঢুকলো। তখন সাদের মা সোফায় বসে তসবি পড়ছিলেন। ছেলেকে দেখা মাত্রই তার হাত থেকে তসবিটা খসে পড়ল। সাদ, তুই না লন্ডনে ছিলি? আর ফালাক, তুই ওকে নিয়ে কখন আসলি? সবাই অবাক। লন্ডন থেকে এই 10-12 ঘন্টার জার্নি করে ছেলেটা হুট করে এভাবে উদয় হবে, তাও ফালাককে সাথে নিয়ে, এটা কেউ কল্পনাও করেনি। সাদ কোনো কৈফিয়ত দিল না। ওর চোয়াল তখনও শক্ত, শুধু নিচু স্বরে বলল, সব পরে বলছি মা, আপাতত ঘরে যাচ্ছি। ঠিক তখনই উপরতলা থেকে সাদের ভাই বোনেরা ফারদিন, ঈশান, আয়ান শোরগোল করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আরে বড় ভাইয়া, তুমি কখন এলে? আর ভাবিকেও নিয়ে এসেছো? আরে ভাই, তুই বুঝিস না কেন? ভাইয়ার আসল অ্যাওয়ার্ড তো ভাবি। ছোট ভাইদের এই রসিকতায় ড্রয়িং রুমের গুমোট ভাবটা একটু হালকা হলো। বড়রা মুখে কিছু না বললেও মনে মনে সবই বুঝে নিলেন। সাদ যতই কঠোর হোক না কেন, এই ছোট্ট মেয়েটার অনুপস্থিতি ওকে কতটা অস্থির করে তোলে তা তাড়াতাড়ি বুঝতে পারছেন। সাদের বাবা মুচকি হেসে মনে মনে ভাবলেন, ছেলেটা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর জেদ আর ভালোবাসা আজও সেই আগের মতোই পাগলাটে রয়ে গেছে। সাদ কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফালাককে একরকম টেনে উপরে নিজেদের রুমের দিকে নিয়ে গেল। ফালাক লক্ষ্য করলো পুরোটা সময় সাদ একবার ওর হাত ছাড়েনি। বাড়ির সবার সেই অর্থপূর্ণ হাসি আর ফিসফিসানি ফালাকের কানে আসছিল ঠিকই। সাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে সাহস পেল না। রুমে ঢুকে সাদ সপাটে দরজা বন্ধ করে দিল। সাদ কোটটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে দিল। তারপর ফালাকের দিকে ঘুরে দাঁড়ায়।
ফালাক আলমারির পাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সাদের দীর্ঘদেহী ছায়া ফালাকের উপর পড়তেই ফালাক একটু কুঁকড়ে গেল। সাদ ফালাকের একদম মুখোমুখি এসে দাঁড়ায়। ফালাকের নাকে তখন সাদের দামি পারফিউম, একটা মিশ্র ঘ্রাণ আসছে। ফালাক মুখ তুলে কিছু বলতে যাবে, তার আগে সাদ কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ফালাকের কোমর জড়িয়ে ধরল। পর মুহূর্তেই ফালাক অনুভব করলো সাদের ঠোঁট জোড়া ফালাকের ঠোঁটের উপর চেপে বসেছে। মুহূর্তের জন্যে ফালাকের পৃথিবীটা যেন ভনভন করে ঘুরে উঠল। বাকরুদ্ধ স্তব্ধ। সাদের চুম্বনে কোনো রাগ ছিল না, ছিল কয়েক হাজার মাইল দূরত্বের হাহাকার। ফালাক অনুভব করছে সাদের হাতের মুঠো ফালাকের পিঠে আরো শক্ত হচ্ছে। সাদ যখন ফালাককে ছাড়লো, ফালাক তখনও হাঁপাচ্ছে। ফালাক টলমল পায়ে পিছন থেকে সরে গিয়ে বিছানায় বসে পড়ল। হৃৎপিণ্ডটা বিট করছে খুব। ফালাক ড্রেসিং টেবিলের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই পাগলাটে স্বামী নিয়ে যাবেটা কোথায়। সাদ ফালাককে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর নিজের পুরো শরীরের ভার ছেড়ে দিল। ফালাকের নরম শরীরটা সাদের কঠিন শরীরের নিচে পিষ্ট হতে লাগলো। সাদ কোনো কথা বলল না। ফালাকের শাড়ির আঁচলটা ধরে টান দিল। ফালাক শিওরে উঠল। লজ্জায় সংকোচে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সাদ এক ঝটকায় ফালাকের শাড়িটা পুরোপুরি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ফালাকের ফর্সা শরীরটা একখণ্ড হীরের মতো ঝিলমিল করছে যেন সাদের কাছে। ফালাক লজ্জায় আরো বেশি কুকড়ে গেল। সাদ ফালাকের এই লাজুক রূপ দেখে এক মুহূর্ত থমকালো, তারপর এক অদ্ভুত মাদকতা ভরা হাসলো। ধীর পায়ে ফালাকের উপর নেমে এলো। ফালাকের গলার খাজে মুখ ডুবে এক গভীর নিঃশ্বাস নিল। ফালাকের শরীরে স্নিগ্ধ ঘ্রাণ যা পাওয়ার জন্য ছটফট করেছে, তা সাদকে পুরোপুরি দিশেহারা করে দিল। সাদ এবার ফালাকের অন্তর্বাসের ফিতে হাত দিল। সাদের আঙ্গুলের ছোঁয়া ফালাকের পিঠে এক অদৃশ্য আগুনের আলপনা এঁকে দিচ্ছে। সাদ নিজের মুখ দিয়ে অতি সাবধানে ফালাকের শেষ আবরণটুকু সরিয়ে দিল। সাদের এই গভীর ভালোবাসার ধরন ফালাককে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফালাক আর নিজেকে ধরে রাখতে পারল না। এতদিনের জমে থাকা অনুভূতি সব মিলেমিশে একাকার হয়ে গেল। সাদের এলোমেলো চুলগুলো শক্ত করে খামচে ধরে। নখগুলো সাদের মাথা চামড়ায় গেঁথে যাচ্ছে। সাদের সেদিকে কোনো খেয়াল নেই। সাদের যেন এক ক্ষুধার্ত বাঘ, সে তার শিকারকে সর্বস্ব দিয়ে গ্রাস করতে চায়। ও ফালাকের ঠোঁট, গলা, কাঁধ প্রতিটা ইঞ্চিতে নিজের কামড়ের দাগার চুম্বনের মোহ রেখে দিল। ফালাক যন্ত্রণার এক ধরনের তীব্র সুখে অস্ফুট আর্তনাদ করে উঠল। সাদের এই উগ্র ভালোবাসা সামলানো ওর এই অল্প বয়সে শরীরের পক্ষে বড্ড কঠিন হয়ে পড়ছে। সাদ ফালাকের অস্তিত্বে পুরোপুরি মিশে গেল। সাদের প্রতিটা স্পর্শে ফালাক অনুভব করলো ফালাক যেন এক অশান্ত সমুদ্রে ঢেউয়ের সাথে লড়াই করছে, যেখানে ডুবে যাওয়ার ভয় আছে কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। নিস্তব্ধ ঘরের ভেতর সাদি সেই গভীর ভালোবাসার ফালাকের কোমল আত্মসমর্পণ মিলেমিশে এক নতুন গল্পের সূচনা করলো। ফালাক আজ নিজ হাতে বরফি বানাচ্ছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে ঘি দিল, এরপর বেসন দিল। ঘি দিয়ে বেসন ভেজে নিল, একদম হালুয়ার মতো দেখাচ্ছে। তারপর এতে চিনি দিয়ে দিল, আর ফুড কালার অল্প। চিনি মিশে গেলে আস্তে আস্তে শেপে চলে এলো। ফালাক নামিয়ে নিল। কতক্ষণ রেখে দেওয়ার পর শক্ত হয়ে গেল। এরপর বরফি শেপে কেটে নিল। এই বরফিটায় সবাই প্রশংসা করেছে। নীলা আর রিমাও শিখে নিল রেসিপি। ফালাক এবার একটা প্লেটে সাদের জন্য নিল। ফালাক দেখলো সাদ ব্যালকনির দিকে মুখ করে দাঁড়িয়ে ইংরেজিতে খুব দ্রুত কথা বলছে। ফালাক কিছুটা ইতস্তত করতে লাগলো। সাদ কি এখন বরফি খাওয়ার মুডে আছে? যদি রেগে গিয়ে বলে, দেখছো না আমি কাজে ব্যস্ত, এসব কেন এনেছো? ঠিক তখনই নিচ থেকে নীলা ডাকলো, ভাবি, ও ভাবি, ভাবি। ফালাক আর দেরি করলো না। টি টেবিলের ওপর সাবধানে বরফির প্লেটটা রেখে দ্রুত পায়ে নিচে নেমে গেল। সাদ ফোন রাখা মাত্রই ওর নজর গেল টেবিলের উপরে সুন্দর করে সাজানো চারকোনা বরফির টুকরোগুলো থেকে একটা সুঘ্রাণ আসছে। সাদ বুঝতে পারলো এটা কার কাজ। ও ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে টেবিলের কাছে এগিয়ে এলো। সাদ এমনিতে খুব একটা মিষ্টি পছন্দ করে না। ফালাকের হাতে ছোঁয়া আছে জানলে রুচি বদলে যায়। একটা টুকরো মুখে দিল। সাদ একটা একটা করে সবকটা বড় বরফি মুখে পুড়তে লাগলো। লন্ডনের 5 স্টার হোটেলের কোনো ডেজার্টও আজ ওর কাছে এই সাধারণ বরফির কাছে হার মেনে গেল। এদিকে ফালাক নিচ থেকে কাজ সেরে আবারও উপরে আসছিল। রুমের দরজার পর্দাটা একটু সরানো ছিল। ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। আড়াল থেকে দেখলো সেই গম্ভীর আর মেজাজি সাদ মির্জা, যে কিনা সবসময় শাসনের বুলি আওড়ায়, সে খুব তৃপ্তি করে প্লেটের প্রতিটা বরফি শেষ করছে। ফালাক পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের মুখ চেপে ধরলো। ওর ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি। ফালাক আড়াল থেকে সবটা দেখে চুপি চুপি আবার সিঁড়ির দিকে পিছিয়ে গেল। ফালাকের মনে হলো ওর হাতের বানানো মিষ্টির চেয়েও সাদের ওই তৃপ্তি ভরা মুখটা ওকে বেশি সুখ দিচ্ছে। মনে মনে ভাবলো, এমনটা হলে আমি রোজ বানিয়ে দিতে রাজি। পরদিন সকালে মির্জা ড্রয়িং রুমে। সাদের বাবা মা, ফারদিন, ঈশান, নীলা সহ সবাই উপস্থিত। সাদ গম্ভীর মুখে বসে আছে। তোমরা তো জানোই লন্ডনের বিজনেসটা এখন কত বড় হয়ে গেছে। আমি চাই ফালাকে এবার আমার সাথে নিয়ে যেতে। ওর পাসপোর্ট আর ভিসার কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি।
সাদের এই সিদ্ধান্তে বাড়ির সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারা খুশি যে সাদ অবশেষে ফালাককে নিজের স্ত্রী হিসেবে পূর্ণ মর্যাদা দিয়েছে, তার সাথে সংসার করতে চাইছে। কিন্তু পরক্ষণে এক বিষণ্ণতা গ্রাস করলো সবাইকে। এই কয়দিনে ফালাক তার নম্রতা আর মায়াবী স্বভাব দিয়ে বাড়ির সবার প্রিয় হয়ে উঠেছে। ফালাক ছাড়া বাড়িটা যেন আবারও প্রাণহীন হয়ে পড়বে। তুমি ফালাককে মেনে নিয়েছো, সংসার করবে, এটা শুনে খুশি হয়েছি। কিন্তু ফালাক চলে গেলে এই বড় বাড়িটা যে একদম ফাঁকা হয়ে যাবে। আমার তো মেয়েটার মুখ না দেখলে দিনই কাটে না। ফারদিন আর ঈশানও মুখ কালো করে ফেললো। নীলা তো ফালাকের হাত ধরে কেঁদেই ফেললো। সাদের বাবা এতক্ষণ গম্ভীর হয়ে শুনছিলেন। তিনি শান্ত গলায় বললেন, সাদ, তোমার সিদ্ধান্ত ঠিক আছে। ফালাক তোমার স্ত্রী, ওর জায়গা তোমার পাশেই। তবে একটা কথা, আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আমি চাই একবারে ঈদটা সেরে তোমরা লন্ডনে যাও। সবাই সাদের বাবার কথায় সায় দিল। মীরাও সাদকে অনুরোধ করতে লাগলো। ভাইয়া প্লিজ ঈদের আগে যেও না। সাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকালো। ফালাকের চোখ দুটো চলচল করছে। ও যেমন সাদের সাথে যেতে চায়, তেমনি এই পরিবারের মায়া ওকে টানছে। সাদ বুঝতে পারলো সবারই আবেগ উপেক্ষা করা ওর পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, সবার যখন এতই আবদার, তবে এদের পরেই যাব। সাদের কথা শুনে পুরো বাড়িতে যেন আনন্দের হিল্লোল বয়ে গেল। ফালাক মনে মনে ভাবলো, আল্লাহ, আমার এই ছোট জীবনটাতে এত সুখ কি সত্যি পাওনা ছিল? পবিত্র রমজানের প্রথম দিন, চারিদিকে এক স্নিগ্ধ নিস্তব্ধতা। ফালাক আলতো করে সাদের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল। সাদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে ধীর পায়ে উঁচু করে যায় নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদের নামাজে ফালাক আজ দীর্ঘদিন সিজদায় পড়ে রইল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল যায় নামাজ ভিজিয়ে দিচ্ছে। শুক্রিয়া জানালো আল্লাহর কাছে, যিনি ওর মতো এক অনাথ মেয়েকে আরহাম সাদ মির্জার মতো একজন মানুষের হৃদয়ে ঠাঁই দিয়েছেন। ফালাক নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নামলো। ভেবেছিল হয়তো ওই প্রথম উঠেছে, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই দেখলো সেখানে এলাহি কাণ্ড। রান্নাঘরে সাদের মা, ছোট চাচি, মেজো চাচি, নীলা আর রিমাও আছে। সবাই মিলে সেহরির তদারকি করছেন। ফালাককে দেখে সাদের মা মৃদু হাসলেন। ফালাক তড়িঘড়ি করে খাবারগুলো গরম করার কাজে লেগে পড়ল। বড় বৌমার সাথে আমাদের কাজ অর্ধেক হয়ে গেল। দেখেছো আপা, ফালাক কেমন লক্ষ্মী মেয়ের মতো সব গুছিয়ে নিচ্ছে। ফালাক হাসি মুখে তরকারিগুলো চুলায় বসালো। গরম ভাতের সুগন্ধ আর মাংসের ঘ্রাণে চারিপাশ মমা করছে। ফালাক নিজের হাতে সবার জন্য সালাদ কাটলো, লেবু শরবত রেডি করলো। ফালাক নিজের হাতের কাজ শেষ করে উপরের ঘরের দিকে পা বাড়ালো। মসজিদে তখন মাইকে বারবার ঘোষণা শোনা যাচ্ছে, সেহরির সময় হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যার যার ঘরে সেহরি খেয়ে নিন, সবাই তাড়াতাড়ি উঠে পড়ুন। ফালাক রুমে ঢুকে দেখলো সাদ তখনও অঘরে ঘুমাচ্ছে। ফালাক ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসলো। ফালাক চাঁদের কাঁধে হাত দিয়ে আলতো করে নাড়া দিল। এই যে শুনছেন, উঠে পড়ুন, সেই সময় হয়ে গেছে, কিন্তু মসজিদে ডাকছে। সাদ একবার চোখের পাতা খুলল। তাড়াতাড়ি উঠুন, হাত মুখ ধুয়ে নিচে চলুন। সাদ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ফালাকের দিকে এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেহরির টেবিলে সাদ গম্ভীর মুখে খাবার খেলেও ওর নজর বারবার ফালাকের দিকেই যাচ্ছিল। ফালাক ব্যস্ত ছিল সবাইকে পরিবেশন করতে। সেহরি শেষ করে সাদ আর এক মুহূর্ত দেরি করলো না। সবার আগে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। সেহরি শেষ হওয়ার পর ফজরের আজান ভেসে এলো। সাদ নামাজ পড়ে কিছুক্ষণ ফালাকের জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়ল। বিকেল, রান্নাঘরে এখন উৎসবের আমেজ। সাদের মা বেগুনি ভাজছেন, আর ছোট চাচি পেঁয়াজু ও ফালাক আলুর চপগুলো সুন্দর করে শেপ দিয়ে ব্রেড ক্রাম্বে গড়াচ্ছে। নীলা আর রিমা ফল কাটতে ব্যস্ত। নিচে ডাইনিং টেবিলে এলাহি কাণ্ড। মাঝখানে বড় একটা পাত্রে শরবত, চারিপাশে ছোলা, মুড়ি, বেগুনি, চপ, জিলাপি আর হরেক রকমের ফল। আজান ঠিক আগে পুরো মির্জা পরিবার টেবিলে ঘিরে বসলো। সাদের বাবা মোনাজাত ধরলেন। ফালাক আর চোখে দেখলো সাদ গম্ভীর মুখে মোনাজাত করছে। মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে সবাই খেজুর মুখে দিয়ে রোজা ভাঙলো। ইফতারের পর পুরো ড্রয়িং রুমটা যেন হাসি খুশিতে ভরে উঠল। ফারদিন আর রিমা জিলাপি নিয়ে কাড়াকাড়ি করছে। সাদ সোফায় বসে তৃপ্তির সাথে চা খাচ্ছে। সাদ ধমক দিল, এত বড় হয়েছে তাও বাচ্চামি যায় না। মির্জাবাড়ির এই রমজানের প্রথম ইফতারিটা ফালাকের জীবনে এক পরম পাওয়া হয়ে রইল। অনাথ মেয়েটা আজ বিশাল এক পরিবারের মধ্যমণি। তারাবির নামাজ শেষ হয়ে গেছে। মির্জা বাড়ির সবাই ধীরে ধীরে নিজেদের রুমে চলে গেছে। পুরো বাড়িটা এখন শান্ত। ফালাক ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো। রমজানের রাতের বাতাসে একটা আলাদা শান্তি আছে। ফালাক আকাশের দিকে তাকিয়ে রইল। অর্ধেক চাঁদটা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। একা একা এখানে কি করছিস? ফালাক চমকে ঘুরে তাকালো। সাদ দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, এলোমেলো চুল, চোখে চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি। ফালাক একটু ইতস্তত করে বলল, এমনি
একটু হাওয়া খেতে এসেছিলাম। সাদ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কিছুক্ষণ দুজনাই চুপ। তারপর সাদ হঠাৎ বলল, আজ বরফিটা খারাপ হয়নি। আপনি খেয়েছেন? সাদ ভ্রু তুলল। তোকে কে বলেছে আমি খাইনি? ফালাক লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। আমি দেখেছি। সাদ থেমে গেল। কোথা থেকে? ফালাক একটু মুচকি হাসলো। পর্দার আড়াল থেকে। এক মুহূর্তের জন্য সাদের চোখে অদ্ভুত একটা ঝিলিক দেখা গেল। মানে তুই লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলি? ফালাক তাড়াতাড়ি বলল। না না, আমি তো শুধু। কথা শেষ করার আগে সাদ এক ধাপ সামনে এগিয়ে এলো। ফালাক স্বভাবতই একটু পিছিয়ে গেল। সাদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে পড়ল। লন্ডনে যেতে ভয় লাগছে? ফালাক একটু থামলো। ভয় না, কি? ফালাক নিচের দিকে তাকালো। এই বাড়িটার জন্য মায়া লাগবে। ও। বাতাসে ফালাকের আঁচল উড়ে এসে সাদের হাতে ছুঁয়ে গেল। তারপর আবারও দুজনে নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ফালাক নীরবতা ভেঙে বলল, আপনি কি কফি খাবেন? সাদ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। এখন? হ্যাঁ দাঁড়ান, আমি নিয়ে আসছি। ফালাক সিঁড়ি বেয়ে নেমে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ হাতে কফি তৈরি করে ধীরে ধীরে সাদকে দিতে নিয়ে এলো। সাদ দোলনায় বসে আছে, সিগারেট খাচ্ছে। ফালাক কফির কাপটা এনে দিল। সাদের এক হাতে সিগারেট, আরেক হাতে কফির কাপ ধরে বসলো। ফালাক গিয়ে সামনে রেলিং ধরে দাঁড়ালো। মিষ্টি মিষ্টি বাতাসে বেশ ভালো লাগছে। হালকা বাতাসের ঝাপটায় ফালাকের অবাধ্য চুলগুলো বারবার চোখে মুখে এসে আছড়ে পড়ছে। ফালাক এক হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণে এক ঝলক হাওয়া এসে আবার সব এলোমেলো করে দিচ্ছে। সাদ দোলনায় আধা শোয়া হয়ে বসে আছে। এক হাতে ধোয়া ওঠা কফির কাপ, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটের লালচে আভাটা অন্ধকারের মাঝে সাদের তীক্ষ্ণ চোয়াল আর গম্ভীর মুখটাকে আরও রহস্যময় করে তুলছে। কফিতে চুমুক দিচ্ছে না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এই সাধারণ দৃশ্য সাদের কাছে যেন অসাধারণ লাগছে। ফালাকের এই সাদা শাড়ির আঁচল বাতাসে তোড়ে উঠছে, বারবার চুল ঠিক করছে। সবকিছুই সাদের বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করছে। সাদ ধীর পায়ে উঠে দাঁড়ালো। সিগারেটের শেষ অংশটা পায়ের নিচে পিষে দিয়েও ফালাকের একদম পেছনে এসে থামলো। ফালাক তখনও চুল সামলাতে ব্যস্ত। হঠাৎ অনুভব করলো দুটো শক্ত হাত ওর কাঁধের উপর দিয়ে এসে অবাধ্য চুলগুলো ওকে মুঠো করে ধরলো। ফালাক চমকে ওঠে। সাদের গায়ের পুরুষালী ঘ্রাণ এক মাদকতা তৈরি করেছে ফালাকের কাছে। সাদ খুব সাবধানে ফালাকের সব কটা চুল এক হাতে গুছিয়ে নিয়ে ঘাড়ের এক পাশে সরিয়ে দিল। চুলগুলো খুব বিরক্ত করছে? ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সাদের আঙ্গুলের উগ্রভাগ ফালাকের ঘাড়ের ত্বক ছুঁয়ে যাচ্ছে। এ শুধু অস্ফুট স্বরে বলল, বাতাসটা খুব বেশি আছে। সাদ ফালাককে নিজের দিকে ঘুরিয়ে দিল। চাঁদের আবছা আলোয় ফালাকের মুখটা এখন একদম পরিষ্কার। সাদের চোখ দুটো আজ বড্ড বেশি কথা বলছে। ফালাকের গালের উপর হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের ঠোঁটটা আলতো করে স্পর্শ করলো। ফালাক মন্ত্রমুগ্ধের মতো সাদের চোখের দিকে তাকিয়ে রইল। এই শান্ত রাত, দূর থেকে আসা ঝিঝি পোকার ডাক, তাদের নিবিড় সান্নিধ্য। ফালাকের মনে হলো সময়টা যদি এখানেই থমকে যেত। রমজানের দিনগুলো মির্জা বাড়িতে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এসেছে। গত কয়েকটা দিনে সাদ আর ফালাকের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। এক ধরনের অঘোষিত নির্ভরতা তৈরি হয়েছে। বিকেলবেলা ইফতারের আগে সাদ মাঝে মধ্যে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। ফালাক যখন ব্যস্ত হয়ে কাজ করে, সাদ তখন দূর থেকে একদৃষ্টে তাকিয়ে থাকে। ফালাক মাঝে মধ্যে চোখাচোখি হলে লজ্জা পায়। বাড়ির ছোটরা সবে লক্ষ্য করে নিজেদের মধ্যে হাসাহাসি করে। দুপুরে বাড়ির সদর দরজা একটা গাড়ির হর্ন শোনা গেল। সাদের ছোট খালা ভেতরে ঢুকলেন, কিন্তু একা নন, তার সাথে এক আধুনিকা নারী। পরনে গাঢ় রঙের শিফন শাড়ি, চোখে রোদ চশমা, ঠোঁটে এক উদ্ধত হাসির রেখা। সাদের খালা আসাতে বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হলেন। ফালাক ট্রেতে করে শরবত নিয়ে আসতে ড্রয়িং রুমের আবহাওয়াটা কেমন যেন থমথমে হয়ে গেল। সাদের মা মুখ নিচু করে আছেন, আর সাদের ছোট চাচির চোখে মুখে স্পষ্ট বিরক্তি। পাশ থেকে রিমা ফালাককে বলে উঠল, সর্বনাশ, উর্মিলা ভাবি এখানে কেন? উর্মিলা নামটা কানে যেতে ফালাকের হাতের ট্রেটা কেঁপে উঠল। নামটা ওর খুব চেনা। সাদের জীবনে সেই অতীত। সাদের প্রথম স্ত্রী উর্মিলা। উর্মিলা সোফায় আয়েশ করে বসে চোখ দুটো ফালাকের উপর দিয়ে একবার ঝুলিয়ে নিল। তুচ্ছ আসবাবপত্র দেখছে। খালামণি, এই কি তবে স্বাদের নতুন বউ? স্বাদের চয়েস তো দেখছি বেশ বদলে গেছে, একদম সাধারণ গেও। সাদের মা শক্ত গলায় বললেন, উর্মিলা, তুই এই বাড়িতে কেন? আমার ছোট বোন তোর মা সাথে নিয়ে এসেছে বলে কিছু বলছি না, তবে ফালাকের ব্যাপারে কোনো মন্তব্য করার অধিকার তোর নেই। উর্মিলা এক বাঁকা হাসি দিয়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক তখনও পাথর হয়ে দাঁড়িয়ে। সাদের প্রথম স্ত্রীর রূপ আর ব্যক্তিত্বের মাঝে এক ধরনের বিষাক্ত আভিজাত্য আছে, যা ফালাকের ভেতরে ভেতরে কুকুরে দিচ্ছে। আরে খালামণি, এত রাগ করছো কেন?
ফালাকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাদের পাশে উর্মিলাকে বোধহয় বেশি মানাতো। ফালাক নিজেকে খুব ছোট আর অসহায় মনে করতে লাগলো। উর্মিলার উপস্থিতিতে ড্রয়িং রুমের বাতাস যেন বিষিয়ে উঠেছে। ঠোঁটে লেগে থাকা তাচ্ছিল্যের হাসি ফালাকের কলিজায় তীরের মতো বিচ্ছে। উর্মিলা ধীর পায়ে ফালাকের চারিপাশে একবার ঘুরে এলো। ফালাকের থুতনিতে আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরলো। কি রে মেয়ে, কথা বলছো না কেন তা? সাদের মা চিৎকার করে উঠলেন। উর্মিলা, মুখ সামলে কথা বল। তুই এই বাড়ির কেউ নস। ফালাক আমার বাড়ির সম্মান, আমার সাদের স্ত্রী। উর্মিলা এবার হো হো করে হেসে উঠল। সাদকে তো আমি চিনি, ও কোনো দিন একে ভালোবাসতে পারে না। আর ও শুধু আমাকে ভালোবেসেছিল, ও এখনো আমাকেই ভালোবাসে। প্রথম ভালোবাসা ভোলা যায় না। খালামণি, আমি সাধের কাছে ফিরতে চাই। আমি জানি সাধ আমায় ফেরাবে না। উর্মিলার প্রতিটা কথা ফালাকের কানে বিষের মতো ঢুকছে। মনে মনে ভাবলো, ফালাক এই জীবনে কি যে সুখ পাবে না। উর্মিলার বিষাক্ত কথাগুলো তীরের মতো ফালাকের কলিজায় গেঁথে গেছে। ড্রয়িং রুমের গুমট পরিবেশ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ফালাক উপরে নিজের রুমে চলে এলো। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। চারিপাশের দেয়ালগুলো যেন ওকে গিলে খেতে আসছে। বিছানার এক কোণে বসে ফালাক নিজের 2 হাতে মাথা চেপে ধরল। উর্মিলা বলেছিল, প্রথম ভালোবাসা ভোলা যায় না। এই একটা বাক্য ফালাকের সাজানো স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো উড়িয়ে দিচ্ছে। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। সাদ কিতাবে সত্যি উর্মিলার অভাব পূরণ করতেই ওকে আঁকড়ে ধরেছে। সময় যেন কাটতেই চাইছে না। ইফতারের সময় হয়ে এলো। সাদ সকালে বলে গিয়েছিল আজ বন্ধুদের সাথে বাইরে ইফতার করবে, ফিরতে দেরি হবে। রিমা, নীলা ফালাকের অবস্থা বুঝতে পেরে ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। ওরা ফালাককে একরকম জোর করে রিমার ঘরে নিয়ে গেল। তুমি ওই ডাইনির কথায় কান দিও না তো। ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। ঠিক বলেছ, উর্মিলা আপু তো হিংসা এসব বলছে। তুমি খেয়ে নাও, রোজা রেখেছো, শরীর খারাপ করবে তো। ফালাক ম্লান হাসলো, কিন্তু ওর মনের ভেতর তখন ঝড় বইছে। শুধু অপেক্ষা করছে সাদের জন্য। ওদিকে নিচে সাদের মা বড্ড অস্থির হয়ে আছেন। সাদের ছোট খালা জেদ ধরেছেন আজ রাতটা এখানেই থাকবেন। সাদের মা মনে মনে খুব চাইলেন উর্মিলার মতো একটা অতীত এই বাড়িতে রাত কাটাক। তবে বোনের মেয়ে কিছু বলতেও পারছে না। তিনি জানেন না সাদ কেন উর্মিলাকে ডিভোর্স দিয়েছিল, আর এখন তিনি তা জানতেও চান না। তিনি শুধু দেখছেন তার ছেলেটা ফালাককে নিয়ে একটু শান্তিতে আছে। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেটার সংসারে যেন আর কোনো অশান্তি না আসে। রাত বাড়তে লাগলো। তারাবির নামাজ শেষ হয়ে গেছে। সাদ এখনো ফেরেনি। বাড়ির মেহমানরা গেস্ট রুমে সেটেল হয়েছে। উর্মিলা মাঝে মধ্যে দর্প ভরে ড্রয়িং রুমে ঘুরে বেড়াচ্ছে, যেন এখনো এই বাড়ির মালকিন। ফালাক রিমার ঘরে বসে জানালার দিকে তাকিয়ে আছে। দেখতে চায় সাদ যখন দেখবে উর্মিলা এসেছে, ফিরে আসতে চাইছে, সাদের প্রতিক্রিয়া কি হয়। গেটে মীরা আর ফারদিন দাঁড়িয়েছিল। সাদের গাড়িটা গেট দিয়ে ঢুকতে ওরা দুজনে এগিয়ে এলো। সাদ গাড়ি থেকে নামতেই মীরা হাত চেপে ধরলো। সাদ ভ্রু কুচকে তাকালো। মীরার চোখে মুখে এক ধরনের মেকি আতঙ্ক। ভাইয়া, তুমি এতক্ষণে এলে? জানো বাড়িতে কি হয়েছে? ওই উর্মিলা আপু এসেছে, এসে ভাবিকে যাতা বলে অপমান করেছে। বলেছে ভাবি নাকি তোমার দয়ার পাত্রী। ও বললো শুধু তাই না, ভাই বলেছে তুমি নাকি এখনো ওকেই ভালোবাসো। ভাবি তো কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। দুজন মিলে আরো কিছু উর্মিলার নামে বানিয়ে বলল। সাদের হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। চোখের মণি দুটো যেন আগুনের মতো জ্বলছে। ভয়াবহ রুদ্রমূর্তি ধারণ করলো। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ির ভেতরে ঢুকলো। পেছনে মীরা আর ফারদিন একে অপরের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা বাঁকা হাসি হাসলো। ওদের মিশন সাকসেসফুল। সাদ উপরে উঠতে করিডোরে উর্মিলার সাথে দেখা। উর্মিলা যেন আগে থেকে ওত পেতে ছিল। সাদকে দেখে ঠোঁটে এক মায়াবী হাসি ফুটিয়ে তুলল। হ্যালো সাদ, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? সাদ কোনো উত্তর দিল না। স্থির চোখে উর্মিলার দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে মায়া নেই, বিরহ নেই, আছে শুধু এক ধরনের শীতল ঘৃণা। সাদ, আমি জানি আমি ভুল করেছিলাম। আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। এখানে না, প্লিজ আমার কথাটা একবার অন্তত শোনো। এই বলে সাদের ঘরের দিকে যায়। সাদও পিছন পিছন যায়। ভিতরে গিয়ে উর্মিলা দ্রুত হাতে দরজাটা ভেতর থেকে আটকে দিল। এদিকে ফালাক রিমার ঘর থেকে বের হয়েছিল। করিডোরে পা রাখতেই ওর পায়ের তলার মাটি সরে গেল। দেখলো সাদ আর উর্মিলা একসাথে। সাদের রুমে ঢুকলো, দরজাটা বন্ধ হয়ে গেল। ফালাকের হাতে থাকা পানির গ্লাসটা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিন্তু সেই শব্দের চেয়েও বড় শব্দ হলো ফালাকের বুকের ভেতর। কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বন্ধ দরজার দিকে তাকিয়ে ফালাকের দু চোখ বেয়ে বাঁধ ভাঙা অশ্রু নামলো। ফালাকের বুকের ভেতরটা যেন মুহূর্তেই খাকা করে উঠল। একটা তীব্র হাহাকার ওর কণ্ঠনালী পর্যন্ত দলা পাকিয়ে এলো। নিজের স্বামীর সাথে তার প্রাক্তন স্ত্রী বদ্ধ ঘরে আছে।
দেয়ালে ভর দিয়ে কোনো মতে নিজেকে সামলালো। এক ফোঁটা দু ফোঁটা করে নোনা জল ওর গাল বেয়ে টুপটুপ করে মেঝেতে পড়ছে। ফালাক চাপা স্বভাবের মেয়ে চিৎকার করে প্রতিবাদ করতে পারল না, শুধু নিজের মুখটা চেপে ধরল যাতে কান্নার শব্দ কেউ শুনতে না পায়। ঝাপসা চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। চারপাশটা অন্ধকার হয়ে আসছে, বুকের ভেতরটা খা খা করছে। ফালাক অপলক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল, যেন মনে মনে আশা করছে সাদ এখনই দরজাটা খুলে বেরিয়ে এসে বলবে, ফালাক তুই যা ভাবছিস তা সত্য নয়। কিন্তু দরজা খুলল না। ফালাক আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। নিজের অসহায়ত্ব নিঃশব্দে কাঁদতে কাঁদতে মীরার রুমের দিকে পিছিয়ে গেল। ওর মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা ইট আজ ওকে উপহাস করছে। মীরার রুমে ঢুকে ফালাক দরজাটা আলতো করে ভিড়িয়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে গড়িয়ে পড়ছে নোনা জল। অন্যদিকে বন্ধ ঘরের ভেতর সাদ উর্মিলার দিকে এক হিংস্র পাখের মতো তাকিয়েছে। সাদের চোয়াল শক্ত হয়ে গেছে। সাদ, আমি ফিরে আসতে চাই। আমি জানি তুমি ওই মেয়েটাকে নিয়ে সুখী নও। তুমি কেবল আমাকে রাগানোর জন্য ওকে বিয়ে করেছো। চলো না, আমরা আবার নতুন করে শুরু করি। সাদ এবার একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। সাদ উর্মিলার দিকে এক পা এগোলে উর্মিলা মনে মনে বিজয়ী হাসি হাসলো। ভাবলো সাদ হয়তো ওকে কাছে টেনে নিবে। নিজের চোখ দুটো বন্ধ করে সাদের স্পর্শের অপেক্ষা করতে লাগলো। কিন্তু পরক্ষণেই ঘরের নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড শব্দ হলো, ঠাস। সাদের হাতের একটা সজোরে চর উর্মিলার বা গালে গিয়ে পড়ল। উর্মিলার মাথাটা ঘুরে গেল। টাল সামলাতে না পেরে বিছানার উপরে আছড়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগে সাদ ওকে টেনে তুলল এবং একের পর এক আরও 5টা চর মারল। উর্মিলার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। সাদ উর্মিলার চুলের মুঠি শক্ত করে ধরল। ওর কণ্ঠস্বরে এখন কোনো মানুষের নয়, যেন কোনো আহত সিংহের গর্জন। তোর মতো দুশ্চরিত্রাকে আমি বিশ্বাস করব? উর্মিলা ব্যথায় কুকড়ে গিয়ে গোঙাতে লাগলো। সাদ ওকে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরল। তোর সাথে আমার বিয়ে হয়েছিল বাড়ি থেকে জোর করে। আমার জীবনের প্রথম কোনো নারী। আমি ব্যবসা বুঝতাম, টাকা বুঝতাম, মেয়েলি আবেগ কখনো বোঝেনি। ভেবেছিলাম বড়দের পছন্দে বিয়ে করেছি, সব মেনে নিয়ে তোকে নিয়ে সংসার করব। কিন্তু তুই তো বিয়ের আগে থেকেই অন্য পুরুষের সাথে বিছানা ভাগ করেছিস। বিয়ের পরও সেই নোংরামি চালিয়ে গেছিস। সাদ ঘৃণা ভরে উর্মিলার দিকে তাকালো। আমি মাস্তান, আমি রাগে এসব বলে কথা শোনাতি। আমার সাথে কেউ সংসার করতে পারবে না। আমার আড়ালে তুই যা করেছিস তার প্রতিটি প্রমাণ আমার কাছে আছে। আজ কোন সাহসে তুই আমার পবিত্র ঘরে ঢুকেছিস? কোন সাহসে তুই আমার ফালাকের নাম নিয়েছিস? উর্মিলা থরথর করে কাঁপছে। কোনোদিনও সাদের এই বিভৎস রূপ দেখেনি। আমার ফালাক তোর মতো নোংরা নয়, ও ফুলের মতো পবিত্র। তুই ওর পায়ের নখেরও যোগ্যতা নস। নতুন করে শুরু করি? তুই কি সত্যি মনে করিস একটা হীরের বদলে আমি এটা নুড়ি পাথরকে বেছে নেব? তুই যে সাহস নিয়ে আমার বাড়িতে ঢুকেছিস, আমার ফালাকে অপমান করেছিস, তার মাসুল তোকে দিতে হবে। উর্মিলার গালে সাদের হাতের আঙ্গুলে দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে। উর্মিলার নির্লজ্জতা যেন শেষ হওয়ার নয়। আমার কথাটা একবার শোনো। ঠাস। সাদ আবারও চর মারে। সাদ, তুমি কি বুঝতে পারছো না ওই গেও মেয়েটা তোমাকে বশ করেছে? উর্মিলার মুখে ফালাকের নামে বশ করার অপবাদ শুনে সাদের হিতাহিত জ্ঞান লোপ পেল। গর্জে উঠে আবারও উর্মিলার গাড়ে আরও এক প্রকাণ্ড চর কষালো। ঠাস। আবার তুই ওর নাম নিবি? তোর এই নোংরা মুখে বশ করেছে? হ্যাঁ, ও আমাকে পবিত্রতা দিয়ে বশ করেছে। ওর মায়া দিয়ে আমাকে মানুষ বানিয়েছে, যেটা তুই কোনোদিন পারিসনি। উর্মিলা ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলো। ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু ওর ভেতরে থাকা বিষাক্ত ইগো ওকে থামতে দিচ্ছিল না। আবারও ফুঁসে উঠে বলল, তুমি অন্ধ হয়ে গেছো সাদ। ওই মেয়েটা তোমাকে স্রেফ তোমার টাকার কাঙাল। আমার মতো আভিজাত্য ওর 7 জন্মেও হবে না। ও তোমাকে। কথা শেষ করার আগেই সাদ উর্মিলার চুল টেনে মাথাটা ঝিমঝিম করে উঠল। এবার সাদের মেজাজ নিয়ন্ত্রণের বাইরে। টাকার কাঙ্গাল? তুই বলছিস এই কথা? যে মেয়েটা লন্ডনের কোটি কোটি টাকার পোশাক ছেড়ে সামান্য এক চালা করে থাকতেও রাজি, সে টাকার কাঙ্গাল? আর তুই ছেলে টাকার নেশায় চুর হয়ে থাকা এক পতিতা, যে বিয়ের পবিত্রতাকেও কলঙ্কিত করেছিলি। আজ থেকে কোনোদিন যদি আমার ফালাকে ছায়া মারার চেষ্টা করছিস, তবে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দিতে করবো না আমি। সাদ রুম থেকে বেরিয়ে উন্মত্তের মতো ফালাককে খুঁজতে লাগলো। ওর বুকটা ফেটে যাচ্ছে এক অজানা আশঙ্কায়। ফালাকের জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। খোঁজ করতে লাগে। করিডোরে নীলার সাথে দেখা হতে সাদ অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, ফালাক? নীলা নিচু স্বরে বলল, ভাইয়া, ভাবি আজ মীরার সাথে শুয়ে পড়েছে।
মনটা খুব খারাপ ছিল, তাই আমি আর ডাকিনি। সাদ মীরার ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, হাতটা বাড়িয়েও দরজায় টোকা দিল না। ভাবলো সারাদিন যা ধকল গেছে, আর উর্মিলার এই বিষাক্ত কথাগুলো ফালাকের উপর দিয়ে যে ঝড় বইয়ে দিয়েছে, তার জন্য ফালাকের বিশ্রাম প্রয়োজন। সাদ নিজের মাথাটা রাগে ফেটে যাচ্ছে, নিজেকে সামলে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। মনে মনে ভাবলো, কাল সকালে সব ঠিক করে দেব। ফালাকে বুকে টেনে নিয়ে সব সংশয় দূর করব। সকাল হতে মির্জা বাড়িতে প্রলয় নেমে এলো, যেন মীরার গগন বিদারী চিৎকারে সবার ঘুম ভাঙলো। মা, ও মা, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঘুম থেকে উঠে দেখি পাশে নেই। সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। সাদ ঘর থেকে বেরিয়ে এলো, পরনের শার্টটা কুচকানো, চোখ দুটো লাল। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো। ফালাক কোথায়? আমার ফালাককে এখনই আমার সামনে এনে দে। কারো কাছে কোনো উত্তর নেই। সাদের মাথায় তখন রক্তের ঝিলিক খেলছে। মনে হলো ফালাকের এই হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে উর্মিলার কোনো হাত আছে। হিতাহিত জ্ঞান হারিয়ে গেস্ট রুমে ঢুকে উর্মিলার গলা টিপে ধরল। বল, তুই কি করছিস? তুই আমার ফালাকে কোথায় পাঠিয়েছিস? যদি ওর কিছু হয় তবে তোকে আমি জ্যান্ত খবর দেব। উর্মিলা শ্বাস নিতে পারছিল না, চোখ বেরিয়ে আসার উপক্রম। কোনো মতে আর্তনাদ করে বলল, সাদ, আমি কিছু করিনি। সাদ ওকে এক ঝটকায় মেঝেতে ফেলে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। প্রথমে গেল ফালাকের ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে দেখলো সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ফালাকের কথা জিজ্ঞাসা করতে তারা বিরক্তি প্রকাশ করলো। সাদের মনে পড়ে গেল এই মানুষগুলো একদিন অনাথ ফালাককে অবহেলা করেছিল, তাকে বোঝা মনে করেছিল। রাগে সাদ ওই বাড়ির ভাঙচুর করতে লাগলো। ভেঙে চুরে শেষ করে বেরিয়ে এলো আর শাসিয়ে এলো। যদি ফালাককে না পাই তবে তোদের আমি সব শেষ করে দেব। এভাবে কেটে গেল বিভীষিকাময় কয়েকটা দিন। ফালাকের কোনো খোঁজ নেই। মির্জাবাড়ির উজ্জ্বল আলোটা যেন নিভে গেছে। নামা খাওয়া ছেড়ে দিয়েছেন। অহংকারী রুক্ষ সাদ মির্জা আজ পুরোপুরি বিধ্বস্ত। নিজেকে রুমের ভেতর বন্দি করে ফেলেছে। ঘরের মেঝেতে দামি মদের বোতলগুলো গড়াগড়ি খাচ্ছে। যে সাদ কোনোদিনও নেশার ঘোরেও কাণ্ড জ্ঞান হারাতো না, সে আজ নেশার মাঝে ফালাককে খুঁজে ফিরছে। ওর হাতে জড়ানো ফালাকের হালকা গোলাপি রঙের একটা সুতির শাড়ি। ঘ্রাণ নিচ্ছে আর পাগলের মতো বিলাপ করছে। সাদের এই করুণ অবস্থা দেখে বাড়ির কারোরই চোখের জল বাদ মানছে না। মির্জা বাড়ির বাতাসে এখন শুধু হাহাকার আর ফালাকে শূন্যতা। ফালাকি সত্যি সাদের জীবন থেকে হারিয়ে গেল। গত কয়েকদিন ধরে সূর্যের আলো ঢোকেনি। ঘরের বাতাস ভারী হয়ে আছে দামি মদের কড়া গন্ধ আর সাদের যন্ত্রণাদায়ক নিঃশ্বাসের তপ্ত হাওয়ায়। সাদ মেঝের উপর অগোছালোভাবে পড়ে আছে। পরনের শার্টটা ছিঁড়ে গেছে, বোতামগুলো খোলা। দাড়ি গোঁফ বেড়ে মুখটা অচেনা লাগছে। এক হাতে আধা ভাঙা মদের বোতল, অন্য হাতে ফালাকের গোলাপি রঙের সুতির শাড়িটা নিজের মুখের উপর চেপে ধরে আছে, যেন ওই কাপড়ের ভাঁজে ফালাকের অস্তিত্ব লুকিয়ে আছে। কোথায় গেলি ফালাক? সাদ হঠাৎ হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুক জ্বালা। মদের বোতলটা দেয়ালে সজোরে ছুঁড়ে মারল। ঝনঝন কাচের টুকরোগুলো চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি আরাম সাদ মির্জা, আমি যা চাই তা পাই। তবে কেন আমার ফালাকে পাচ্ছি না? আমি কেউ ওকে খুঁজে আনছি না কেন? তারা সবাই কি মরে গেছে? ঘরের দরজাটা খুলে মীরা ট্রেতে করে খাবার নিয়ে ঢুকলো। সাদের এই রূপ দেখে বুকটা কেঁপে ওঠে মীরার। ভাইয়া, একটু খেয়ে নাও। সাদ খাবারের ট্রেটা হাতে দিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। খাবার? আমি খাবার দিয়ে কি করব? ফালাকে ছাড়া আমার পেটে এক ফোঁটা পানিও ঢুকবে না। তুই এখান থেকে যা, কাউকে দেখতে চাই না আমি। মীরা ভয় কেঁদে ফেললো, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাদ এবার হামাগুড়ি দিয়ে বিছানার কাছে গেল। বালিশটা জড়িয়ে ধরে অহংকারী রুক্ষ সাদ মির্জা আজ এক নিঃস্ব প্রেমিকের মতো কাঁদছে। বালিশে মুখ গুজে ফালাকের নাম ধরে ডাকতে লাগলো। ফালাক, ফিরে আয়। আমি সাদের এই পাগলামি, এই ভাঙচুর সবই মির্জা বাড়ির বাতাসের সাথে মিশে এক মর্মান্তিক করুণ সুর তৈরি করছে। সাদের দিনগুলো কাটছে এই ঘোরের মধ্যে। চট্টগ্রাম শহরের অলিগলি চষে ফেলেছে ঈশান আর আয়ান, কিন্তু ফালাকের কোনো চিহ্ন নেই। সাদ আজ অনেকদিন পর নিজের রুম থেকে বের হলো। চোখের নিচে কালি, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে। ধীর পায়ে ফালাকের ভাইয়ের বাড়ির এলাকায় গেল। আজ গন্তব্য ফালাকের ভাইয়ের বাড়ি নয়, বরং ওই পাড়ার সাধারণ মানুষজন। সাদ পাড়ার প্রতিটা দোকান, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে ফালাকের ছবি দেখাচ্ছে। দেখেছেন একে? গত কয়েকদিন একে এই রাস্তা দিয়ে যেতে দেখেছেন? সবাই মাথা নাড়ছে, কেউ দেখেনি। সাদ হতাশায় রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস আগুনের মতো উত্তপ্ত। হঠাৎ আকাশের দিকে মুখ করে চিৎকার করে উঠল। ফালাক, কোথায় তুই? একবার দেখা দে, আমি আর সহ্য করতে পারছি না। সাদের এই হাহাকার শুনে আশেপাশে দু একজন থমকে দাঁড়ালো। ঠিক তখনই 16-17 বছরের একটা কিশোর ছেলে সাদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটার পরনে সাধারণ গেঞ্জি। ভাইয়া, আপনি কি ফালাক আপুকে খুঁজছেন? সাদ বিদ্যুৎ বেগে ছেলেটার কলার চেপে ধরল, চোখে এখন পাগলাটে আশা। হ্যাঁ, তুমি জানো ও কোথায়? দেখেছো ওকে? ছেলেটা কিছুটা ভয় পেয়ে গেল সাদের উগ্রতা দেখে। আমতা আমতা করে বলল, আমি সেদিন খুব
ডেরে বাস স্ট্যান্ড ফালাক আপুকে দেখেছি, সাথে তিশা আপুও ছিল। তিশা নামটা শুনে সাদ চিনতে পারল না ফালাকের ছোটবেলার বান্ধবী তিশা। আমি ফালাক আপুর বাড়ির 2 বাড়ির পর থাকি। আর কে ছিল? শুধু ওরা দুজন? না ভাইয়া, সাথে একটা ছেলেও ছিল। ওরা একটা বাসে উঠলো। ছেলে? ফালাকের সাথে অন্য কোনো ছেলে? কোথায় সে তিশা? ওর বাড়ি কোথায়? বলো আমাকে। ছেলেটা বলল। ছেলেটা আঙ্গুল উঁচিয়ে একটা ছোট টিনের চালের বাড়ি দেখিয়ে বলল, ওই যে ওই বাড়িটা তিশা আপুদের। তবে তিশা আপু তো এখন ওখানে থাকে না। মাসখানেক হলো ওনারা বিয়ে হয়েছে, শুনেছি সিলেটে থাকে। সিলেট? সাদার এক মুহূর্ত দেরি করলো না, পকেট থেকে মানিব্যাগ বের করে সব টাকা ছেলেটার হাতে গুজে দিয়ে নিজের গাড়ির দিকে ভো দৌড় দিল আর কৃতজ্ঞতা জানালো। সেদিন ফালাকের সারা রাত চোখের জল এক মুহূর্তের জন্য থামেনি। ভোরের আলো ফোটার আগে ফালাক মির্জা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ওর গন্তব্য ছিল শুধু একটাই, মা বাবার কবর। কবরের পাশে বসে ফালাক অঝরে কেঁদেছে। মা, বাবা, কেন আমাকে এই দগ্ধ পৃথিবীতে একা ফেলে গেলে? ফালাকের চোখে শুধু ভাসছে সেই বন্ধ দরজার দৃশ্য। বুক জ্বলে যাচ্ছে ফালাকের। কবরস্থান থেকে ফেরার পথে হঠাৎ দেখা হয়ে যায় তিশার সাথে। তিশা ফালাকের ছোটবেলার বান্ধবী। ফালাক, তুই এই ভোরে এখানে? তোর এই অবস্থা কেন রে? তিশার মায়াবী ডাকে ফালাকের সবটুকু বাঁধ ভেঙে গেল। তিশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সবটুকু হাহাকার উগড়ে দিল ওর কাঁধে। তিশা আর তিশার স্বামী সব শুনল। তিশার স্বামী খুব সাধারণ একটা সাদামাটা মানুষ। শোন ফালাক, এভাবে পথে পথে ঘুরে বেড়ানো তোর জন্য ঠিক হবে না। আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, সিলেট। তুই আমাদের সাথেই চল। কদিন ওখানে থাকবি, তোর মনটা একটু শান্ত হবে। আমার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব ভালো, তারা তোকে কিছুই বলবে না। ফালাক আর দ্বিরুক্তি করেনি, শুধু মনে হচ্ছিল এই শহর থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যেতে চায়। তিশার স্বামীর সাথে ওরা নীল রঙের বাসে উঠে পড়েছিল। সেই ছেলেটি বাস স্ট্যান্ডে ফালাক আর তিশার সাথে যে ছেলেটিকে দেখেছিল সে আসলে তিশার স্বামী। সিলেটের ছোট গ্রাম। তিশাদের বাড়িটা মাটির দেয়ালা টিনের চালের এক ছিমছাম ঘর, কিন্তু এখানে একটা অদ্ভুত শান্তি আছে। ফালাক গত কয়েকদিন ধরে এখানেই আছে। ওর সারাটা দিন কাটে প্রকৃতির মাঝে। আর তিশার শাশুড়ি মাও এসে গল্প করেন। ফালাক প্রথম 3 দিন পাথর হয়েছিল, তবে দিন যায় ফালাকের কষ্ট বাড়ে। মির্জা বাড়ি সবার কথা খুব মনে পড়ে। আর সাদের কথা ভাবতে ভাবতে আরো বেশি যন্ত্রণায় কাতর। ফালাকের অবাধ্য মনটা বারবার চট্টগ্রামে ছুটে যায়। ফালাকের 2 চোখ শ্রাবণের মেঘের মতো ভারী হয়ে থাকলেও সে নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে। মনে মনে ঠিক করেছে আর কারো করুণার পাত্রী হয়ে সে থাকবে না। এখানে সে কাজ করবে, না হয় চা শ্রমিকের কাজ করবে। খুব সামান্য আয়, তবে সে তা দিয়ে কোনো রকম ভাবে চালিয়ে নিবে। তিশার শ্বশুরবাড়িটা পাহাড়ি ঢাল জায়গায়, গ্রামের শেষ প্রান্তে, বলা চলে খুব নিরিবিলি জায়গা। সামনে একটা জলাশয় আছে, ওখান থেকে স্বচ্ছ পানি আনে ওরা। ফালাক জানায় আজ সে যাবে পানি আনতে। তিশা মানা করলেও ফালাক জোর করে যায়। জলাশয়টা যেন এক শান্ত দর্পণ। ফালাক মাটির কলসটা কাকে নিয়ে পাথুরে পথ ভেঙে নিচে নেমে এলো। তিশা বারবার বারণ করেছিল। ফালাক, তুই এই পথে অভ্যস্ত না, পড়ে যাবি তো। ফালাক শোনেনি। ও চায় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে, যাতে সে অভিশপ্ত রাতের স্মৃতি ওকে আর কুকড়ে না খায়। স্বচ্ছ টলটলে পানি দিয়ে কলসটা ভরল ফালাক। ভিজে যাওয়া শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে কলসটা মাজায় তুলল। এক মুহূর্তের জন্য জলাশয়ের পানিতে নিজের প্রতিচ্ছবি দেখল। চোখের নিচে গাঢ় কালি, ফ্যাকাশে মুখ। ফালাক যখন ঘুরে দাঁড়ালো ফেরার জন্য, ঠিক তখনই ওর পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। পাথুরে পথের উপর দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ ঝনঝন। ফালাকের হাত থেকে মাটির কলসটা ছিটকে পাথরের উপর পড়ে চুরমার হয়ে গেল। কলস ভরা স্বচ্ছ পানিটুকু কলকল শব্দে মাটির বুক চিরে জলাশয়ে ফিরে যেতে লাগলো। ফালাকের শরীরটা থরথর করে কাঁপছে। বিশ্বাস করতে পারছে না এই জনমানবহীন পাহাড়ি এলাকায় সাদ মির্জা কিভাবে পৌঁছে গেল। সিলেটের এই নির্জন পাহাড়ের ঢালে জলাশয়ে স্বচ্ছ পানির কলকল ধ্বনির মাঝে সময়টা যেন এক নিমিষেই থমকে গেল। ফালাকের 2 চোখ অবিশ্বাসে স্থির হয়ে আছে সাদের উপর। সাদকে দেখে ফালাকের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষটার একই দশা, উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি, আর চোখের নিচে গাঢ় কালচে গর্ত। ফালাক নিজের অজান্তে এক পা এগিয়ে যেতে চাইল, কিন্তু উর্মিলার বিষাক্ত স্মৃতি ওকে আবার পাথর করে দিল। সাদ ফালাকের ঠিক 1 হাত দূরত্বে এসে থামলো। ফালাকের চোখের দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, 6 দিন 22 ঘন্টা 46 মিনিট পর। ফালাক স্তম্ভিত হয়ে গেল। সাদ কি তবে প্রতিটা সময় গুনে রেখেছে? সাদ এক ঝটকায় ফালাককে নিজের বুকের মাঝে টেনে নিল। 2 হাতে ফালাকের পিঠ আর মাথা চেপে ধরে যেন নিজের হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেল। সাদের নিঃশ্বাস ফালাকের ঘাড়ের কাছে এসে আছড়ে পড়ছে। কেন করলে এমন? ফালাক এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু সাদের এই হাহাকার মেশানো স্পর্শে সব বাঁধ ভেঙে গেল যেন।
সাদের শার্টের কলারটা খামচে ধরল, দুই চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো জল নামতে লাগলো। সাদ ফালাকের মুখটা দু হাতে আগলে ধরল, ওর আঙ্গুলগুলো দিয়ে ফালাকের চোখের জল মুছে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে, কারণ জলের ধারা থামছেই না। দুজন মানুষের একে অপরকে হারানোর ভয় আর ফিরে পাওয়া তীব্র আকুতি। তিশা আর ওর স্বামী দূর থেকে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। তারা বুঝতে পারলো এই প্রলয়ঙ্করী ভালোবাসার মাঝে বাধা দেওয়ার ক্ষমতা কারণেই। তিশার স্বামী দূর থেকে দৃশ্য দেখে পরম শান্তিতে হাসলো। ফালাক সাদের বুকে মুখ গুজে কাচ্ছে, আর সাদ ফালাকের কপালে মুখে বারবার পাগলের মতো চুমু খাচ্ছে, যেন নিশ্চিন্ত হতে চায় যে ফালাক সত্যি ওর কাছে ফিরে এসেছে। সাদের 6 দিন 22 ঘন্টার বিভৎস প্রতীক্ষার অবসান। নির্জন জলাশয়ের পাশে সিমেন্টের ভাঙা বেঞ্চটাতে সাদ শুয়ে আছে, ফালাকের কোলে মাথা রেখে। ফালাকের কম্পিত হাত সাদের অবিন্যস্ত চুলে বিলি কেটে দিচ্ছে, আর নোনা জল টুপটুপ করে সাদের কপালে পড়ছে। সাদ চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল। 6 দিন 22 ঘন্টার ভয়াবহ যন্ত্রণার পর এই প্রথম নিঃশ্বাসটা স্বাভাবিক হচ্ছে। ফালাকের কোলের উষ্ণতায় যেন নিজের হারানো স্বর্গ খুঁজে পেয়েছে। কিছুক্ষণ পর সাদ বলতে শুরু করলো। লন্ডন থেকে যখন ফিরলাম, বাড়ির সবাই বিয়ের জন্য পাগল করে তুলল। আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কিন্তু উর্মিলা ছিল খালার একমাত্র আদরের মেয়ে। মাও পছন্দ করতেন, তাই আর না করতে পারিনি। আমার সংসার করার চেষ্টা ছিল ফালাক, নিজে থেকে অনেক এফোর্ট দিয়েছি আমি। মেয়েলি আবেগ অনুভূতি নিয়ে আমার ধারণা কম ছিল, কিন্তু ও আমার বিবাহিত স্ত্রী ছিল বলে ওকে সম্মান করা, ভালোবাসার চেষ্টা করেছি আমি। সাদ থামলো, গলা স্বরে একরাশ তিক্ততার ঘৃণা ফুটে উঠল। ফালাক নিষ্পলক চোখে তাকিয়ে আছে, সাদের কথাগুলো শুনছে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে বুঝতে পারলাম আমি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করছি। ওর চরিত্র কতটা জঘন্য ছিল সেটা আমি আগে বুঝিনি। বিয়ের আগে ওর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, আর বিয়ের পরও সেটা চালিয়ে যাচ্ছিল। আমি খালামণির সম্মানের দিকে তাকিয়ে বাড়ি থেকে একা কিছু না জানিয়ে শুধু নিঃশব্দে ওকে ডিভোর্স দিয়ে জীবন থেকে সরিয়ে দিয়েছি। তখন থেকেই আমার বিশ্বাস উঠে গিয়েছিল, মনে হতো সব মেয়ে বুঝি এমনই, সুযোগ পেলে আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। সাদ ফালাকের হাতটা টেনে নিয়ে নিজের গালের উপর রাখলো। তারপর যখন তুমি এলে, আমি ভেবেছিলাম তুমি বুঝি তেমনই হবে। টাকার লোভে আমার বিয়ে করেছ, কিন্তু আমি আস্তে আস্তে অবাক হতে থাকলাম। কেউ আমার জন্য অপেক্ষা করে, কেউ আমার ব্যথায় কাঁদে, কেউ নিজের হাতে আমার খাইয়ে দেয়। এইসব আমার কাছে একদম নতুন ছিল ফালাক। মা ছাড়া কেউ কোনোদিন আমার এত যত্ন নেয়নি। আমার রাগ, জেদ, আমার পাগলামি তুমি যেভাবে সহ্য করেছ, তাতে আমি ঠিক করেছিলাম তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে দিব না। তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব আমি। সাদ হঠাৎ উঠে বসে ফালাকের চোখের দিকে তাকিয়ে হাত দুটো শক্ত করে ধরল। সেদিন যখন উর্মিলা বাড়িতে এলো, আমার মেজাজ এমনিতে সপ্তমে চড়েছিল, কিন্তু খালামণির মাস দুয়েক আগে একটা বড় অপারেশন হয়েছে বলে উর্মিলা আমার ঘরে ঢুকে যখন দরজা বন্ধ করলো, আমি রাগে হিতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল, আমি ওকে মারতে শুরু করি। ফালাক এতক্ষণ স্থির হয়ে সব শুনছিল। বুকের ভেতরের পাথরটা যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। বুঝতে পারলো সাদের সেই রুক্ষতার আড়ালে কতটা ক্ষত আর একাকিত্ব লুকিয়েছিল। ফালাক আর থাকতে পারল না, সাদের প্রশস্ত বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি খুব ভয় পেয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি আপনার জীবনে কোনো অংশই নই। সাদ ফালাকে চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরল। আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। যদি যাও তবে আমি নিজেকে শেষ করে দেব, তোমাকে শান্তিতে থাকতে দেব না। তুমি শুধুই আমার ফালাক। ফালাকের হৃৎপিণ্ড যেন কেঁপে উঠে শুনে। ফালাক, একটা সত্যি কথা বলি, উর্মিলা আমার জীবনে প্রথম নারী ছিল ঠিকই, কিন্তু ও কোনোদিন আমার মন বা শরীর কোনোটাকে স্পর্শ করতে পারেনি। ও নোংরামি জানার পর থেকে আমি ওকে ঘৃণা করতাম। আমার জীবনে প্রথম নারী না হলেও আমার জীবনের প্রথম স্পর্শ করা নারী তুমি ফালাক, আমার পবিত্র মায়া। তোমার পবিত্র মায়া, তোমার লজ্জা চাওনি, সব কিছু দিয়ে তুমি আমাকে যেভাবে দখল করেছ, সেটা আমার জীবনের প্রথমবার। এর আগে আরাম সাদ মির্জা কোনো নারীর কাছে এতটা হার মানেনি। ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সাদের এই স্বীকারোক্তি মনের সবটুকু অন্ধকার দূর করে দিয়ে এক বিশাল জ্যোৎস্না নামিয়ে আনলো। আপনি সত্যি বলছেন? সাদ ফালাকে চিবুকটা উঁচিয়ে ধরল। কি মনে হয় এই 6 দিন 5 ঘন্টা আমি মনে মনে বেঁচে আছি কোনো মিথ্যা বলার জন্য? সাদ ফালাকের মুখটা দুহাতে আলতো করে ধরল। ফালাকের চোখের পাতায় এখনো কান্নার নোনা জল লেগে আছে, কিন্তু সেই চোখে এখন আর কোনো সংশয় নেই। আছে শুধু এক সমুদ্র সমর্পণ। সাদের রক্তবর্ণ চোখ দুটো আজ তৃষ্ণার্ত। 6 দিন 22 ঘন্টার দীর্ঘ বিচ্ছেদ, হাহাকার আর না পাওয়ার যন্ত্রণাকে পাগল করে দিয়েছে। সাদ ফালাকের খুব কাছে মুখ নিয়ে এলো। নিঃশ্বাস ফালাকের ঠোঁটে এসে আছড়ে পড়ছে।
ফালাক আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। অনুভব করলো সাদের ঠোঁটের স্পর্শ। দীর্ঘ প্রতীক্ষার পর যেন এক পশলা বৃষ্টির মতো ঠোঁটে ঠোঁট মিলিয়ে যেন নিজের সবটুকু তৃষ্ণা মিটিয়ে নিতে চাইল। ফালাক সাদের শার্ট খামচে ধরে মনে হলো এই মুহূর্তে পৃথিবীটা যদি থেমে যেত তবে মন্দ হতো না। সাদের এই নিবিড় সান্নিধ্য ফালাকের শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ বয়ে দিচ্ছে। সাদ ফালাককে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন এক মুহূর্তের জন্য ছাড়লে ফালাক আবার ওই কুয়াশার মাঝে মিলিয়ে যাবে। এই নির্জন পাহাড়ি জলাশয়ের পাড়ে ফালাক আজও জীবনের সবচেয়ে বড় উত্তরটা খুঁজে পেল। সাদ ফালাকের হাত ধরে ধীর পায়ে তিশাদের বাড়ির দিকে এগিয়ে গেল। তিশার স্বামী ওদের দেখে এগিয়ে এলো। সাদের চেহারায় এখন কৃতজ্ঞতার প্রশান্তি খেলা করছে। সাদ ওদের ধন্যবাদ জানালো, যেটা অহংকারী সাদ মির্জার জন্য এক বিরল ঘটনা। পকেট থেকে কার্ড বের করে তিশা স্বামীর হাতে দিল। আপনারা আমার স্ত্রীকে যে আশ্রয় দিয়েছেন সেটা আমি কোনোদিন বলবো না। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন, আর চট্টগ্রামে আমাদের বাড়ি আসবেন। তিশা আর ওর স্বামী হাসি মুখে ওদের বিদায় দিল। ফালাক তিশাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদলো কিছুক্ষণ। হোটেলের লাক্সারি রুমটা এসির মৃদু ঠান্ডা বাতাস বইছে। সাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলো। ঠিক তখনই হোটেলের লোক রাতে ডিনার রেখে গেল। টেবিলে রাখা ওঠা ভাত আর দেশি মুরগির ঝোল থেকে চমৎকার সুবাস বেরোচ্ছে। সাদ বিছানায় ফালাকের পাশে এসে বসলো। সাদ আজকে আর যায়নি, শ্রীমঙ্গলের একটা হোটেলে উঠেছে। ফোন করে বাড়িতে সব জানিয়েছে। কাল যাবে, আজ আর জার্নি করে যাবে না। প্লেনের টিকিট অ্যাভেলেবল নেই আজ। সাদের মুখ দেখে বুঝতে পারছে ফালাককে খাবার খাইয়ে দিতে হবে। ফালাকের বুকের ভেতরটা মায়ায় ভরে গেল। কোনো কথা না বলে প্লেট সাজিয়ে পরম মমতায় লোকমা তুলে সাদের মুখে তুলে দিল। সাদ খুব তৃপ্তি করে খাচ্ছে আর ফালাকের চোখের দিকে তাকিয়ে আছে। তুমিও খাও। ফালাকও খেতে শুরু করলো। ফালাকের ঠোঁটের কোণে বারবার একটা মুচকি হাসি খেলে যাচ্ছে। সাদ দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। খাওয়া শেষ হতে সাদ ফালাককে এক ঝটকায় কোমর জড়িয়ে নিজের খুব কাছে টেনে নিল। ফালাক অপ্রস্তুত হয়ে সাদের প্রশস্ত বুকে হাত রাখলো। অনেক দূরে ছিলে। সাদ আর সময় নষ্ট করলো না। ফালাকের কপালে গালে চুমু খেতে শুরু করে, এরপর ঠোঁটে ডুব দিল। ফালাক এবার আর নিজেকে গুটিয়ে রাখলো না। সাদের পাগলামির প্রতি উত্তরে নিজেও ধরা দিল সাদের বাহুডোরে। দীর্ঘদিনের তৃষ্ণার বিরহের অবসান ঘটল গভীর অনুরাগে। কিছুক্ষণ পর সাদ ফালাককে নিজের বুকের মাঝে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ল। সাদের এক হাত ফালাকের ঘাড়ের নিচে, অন্য হাত ফালাকের পিঠ আগলে রাখা। ফালাক সাদের হৃৎপিণ্ডের শব্দ শুনতে শুনতে চোখ বুঝল। ভয়াবহ অনিদ্রার পর আজ ফালাকের চুলের ঘ্রাণ নিতে নিতে সাদ এক গভীর শান্তি ঘুমে তলিয়ে গেল। অবশেষে মির্জা বাড়িতে আবারও পা রাখলো ফালাক। সাদের মার অপেক্ষা করতে পারল না। তিনি এগিয়ে এসে ফালাককে জড়িয়ে ধরলেন। ফালাক মা, তুমি ফিরে এসেছো? ফালাক শাশুড়িকে সালাম করলো। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো ছিলাম না। রিমা আর নীলা দৌড়ে এসে ফালাককে মাঝখানে নিয়ে কারাকারি শুরু করে দিল। ভাবি, তুমি জানো না ভাইয়া আমাদের সবার কি অবস্থা করেছিল। ওনার রাগ আর পাগলামি সামলাতে সামলাতে আমরা শেষ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়া তো আমাদের কাউকে চেনেই না এমন ভাব করছিল, শুধু তোমার ছবি আর শাড়ি নিয়ে বসে থাকতো। সাদ একপাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে দৃশ্য দেখছিল। মুখে আজ অনেকদিন পর সেই চিরচেনা গাম্ভীর্যের আড়ালে একটা মৃদু হাসির রেখা। বাড়ির কাজের লোকগুলো আড়াল থেকে মুচকি হাসছে। বাড়িতে এক খুশির বন্যা বয়ে যাচ্ছে। সাদের মা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আগে ওদের ফ্রেশ হতে দে, অনেক লম্বা জার্নি করে এসেছে। সাদ ফালাকের হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু ফালাকের শরীরটা যেন হঠাৎই এলিয়ে পড়তে লাগলো। ওর চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। সিঁড়ির মাঝপথে ফালাক টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাদ বিদ্যুৎ বেগে ওকে দুই হাতে ধরে ফেলে। ফালাক, ফালাক কি হয়েছে? চোখ খোলো। ফালাক কোনো উত্তর দিল না। পুরোপুরি অজ্ঞান হয়ে সাদের বাহুডোরে ঢলে পড়ল। সাদের কলিজা যেন মুহূর্তেই শুকিয়ে গেল। এক নিমিষে ফালাককে পাজা কোলে তুলে নিয়ে দৌড়ে ওদের ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিল। পুরো বাড়িতে হুলস্থুল পড়ে গেল। সবাই সাদের ঘরে ছুটে এলো। সাদ অস্থির হয়ে চিৎকার করতে লাগলো, এখনই ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি, আর আয়নকে বল সব ফেলে বাড়িতে আসতে। সাদ ফালাকের মাথার কাছে বসে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছিল। ফালাকের এই হঠাৎ অসুস্থতা সাদকে একদম ভেঙে ফেলেছে। কিছুক্ষণ পর পারিবারিক ডাক্তার এলেন। তিনি ফালাককে পরীক্ষা করার সময় সাদ দরজার সামনে পাথরের মতো দাঁড়িয়েছিল। অস্থিরতা যেন কোনোভাবেই কমছে না। ডাক্তার ফালাককে চেক আপ শেষ করে মুচকি হেসে বেরিয়ে এলেন। সাদের মা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেবা, আমার মেয়েটা ঠিক আছে তো? ও এভাবে অজ্ঞান হলো কেন? ডাক্তার সাহেবা সাদের দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, বরং এটা আপনাদের সবার জন্য অনেক আনন্দের খবর। অভিনন্দন, আপনার বাড়িতে
আপনার বাড়িতে নাতি নাতনি আসতে চলেছে। কি ফালাক মা হতে চলেছে? এক মুহূর্তে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। পরক্ষণে রিমা আর নীলা খুশিতে চিৎকার করে উঠল। সাদের মা আনন্দের চোটে কেঁদে ফেললেন। ফারদিন সাদের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, অভিনন্দন ভাইয়া, তুমি বাবা হতে চলেছ আর আমি চাচু হতে চলেছি। সবাই খুশিতে আত্মহারা, কিন্তু সাদ তখনও দরজায় একভাবে দাঁড়িয়ে আছে, চোখ দুটো স্থির। এই সংবাদটা যেন ওর মস্তিষ্কে পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। নড়ছে না, কিছু বলছে না, একদম পাথরের মতো নিথর হয়ে আছে। বিছানায় শুয়ে থাকা ফালাকের জ্ঞান ফিরেছে এতক্ষণে। ডাক্তারের কথা শুনে লজ্জায় লাল হয়ে বালিশে মুখ গুজে আছে। বাড়ির সবাই একে একে এসে ফালাককে আদর করে দোয়া করে বেরিয়ে গেল। এখন ঘরে শুধু সাদ আর ফালাক একা। সাদ ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। ফালাক আর চোখে সাদের দিকে তাকালো। সাদ ফালাকের একদম কাছে এসেও কিছু বলল না। চোখের চাহনি আজ একদম অন্যরকম। অবাক হয়েছে কি বোঝা যাচ্ছে না। সাদ এক মুহূর্ত ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আর কোনো কথা না বলে, কোনো অভিব্যক্তি না দেখে হুট করে রুম থেকে বেরিয়ে চলে গেল। ফালাকের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। বুঝতে পারল না এই খুশির খবরে সাদের এই অস্বাভাবিক আচরণের মানে কি। সাদ কি তবে খুশি হয়নি? রাতে যখন সাদ রুমে ফিরল তখন ফালাক বিছানায় হেলান দিয়ে বসে ওর জন্য অপেক্ষা করছিল। সাদের মুখটা এখনো কিছুটা থমথমে, যেন কোনো এক গভীর ভাবনা ওকে গ্রাস করে আছে। ফালাক আর নিজেকে সামলাতে পারল না, খুব ধীর গলায় জিজ্ঞাসা করলো, আপনি কি খুশি নন? সাদ আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে থমকে দাঁড়ালো। একবার ফালাকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিছানার কিনারায় এসে বসলো। ফালাকের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত স্বরে বলল, তোমাকে কে বললো আমি খুশি নই? বাবা হওয়ার কথা শুনে আমি সত্যি অনেক খুশি। সাদ এর বেশি আর কিছু বলল না। গলার স্বরটা স্বাভাবিক থাকলেও চোখের কোণে যেন একটা অব্যক্ত আবেগ লুকানো। সাদ বারান্দায় গিয়ে একা দাঁড়িয়ে আছে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলল। ফালাকের সামনে শুধু বলেছে খুশি, কিন্তু এই খুশি শব্দটার মনের ভেতরের আগ্নেয়গিরিকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। বাবা হতে চলেছে সাদ, যে মানুষটা নিজের জীবনের মানে খুঁজে পায়নি কয়েক বছর আগেও, যার কাছে ভালোবাসা ছিল স্রেফ এক যন্ত্রণার নাম, আজ সেই সাদ মির্জার একটা অংশই পৃথিবীতে আসবে। সাদ নিজের হাতে তালুটার দিকে তাকালো, নিজের বুকে বাঁ পাশে হাত রাখলো। হৃৎপিণ্ডের ধুকপুকানিটা আজ অনেক দ্রুত। কল্পনা করছে ছোট্ট প্রাণ ওর আঙ্গুল ধরে হাঁটছে, বাবা বলে ডাকছে। এই কথাটা কল্পনা করতে সাদের চোখের কোণটা ভিজে উঠল। বাবা হতে চলেছে এই অনুভূতি যে কি সাদের কাছে তা সে প্রকাশ করতে পারবে না। সাদ মনে মনে কিছু ভেবে নিল। সাদ আবারও রুমে ফিরে এলো। বিছানায় ঘুমন্ত ফালাকের দিকে তাকিয়ে খুব সন্তর্পণে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ফুলের মতো কোমল ছোঁয়া আর সাদের নিঃশ্বাসের স্পর্শে ফালাকের ঘুমটা পাতলা হয়ে এলো। চোখ মেলতেই দেখলো ঘর অন্ধকার, শুধু বারান্দা থেকে আসা চাঁদের এক চিলতে আলোয় সাদের অবয়বটা অস্পষ্ট দেখা যাচ্ছে। সাদ খুব কাছে বসে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ফালাক আলতো করে উঠে বসার চেষ্টা করতে সাদ হাত বাড়িয়ে ওকে সাহায্য করলো। ফালাক লক্ষ্য করলো মানুষটার চোখে আজ এক সমুদ্র মায়া। ফালাকের হঠাৎ খুব কান্না পেয়ে গেল, এ এক অদ্ভুত খুশির কান্না। সাদের শার্টের হাতাটা খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। ফালাক, কাঁদছো কেন? কোথাও কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে? ফালাক মাথা নেড়ে না বলল। সাদের বুকের সাথে লেপটে গিয়ে অস্ফুট স্বরে বলল, আমি খুব খুশি। আমি ভাবিনি আল্লাহ আমাকে এতটা সুখ দেবেন। সাদ ফালাককে নিজের বাহুবন্ধনে পিষে ফেলল। থুতনিটা ফালাকের মাথায় ঠেকিয়ে খুব নিচু গম্ভীর গলায় বলল। সাদ এবার ফালাককে বিছানায় একটু হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর অতি সাবধানে, যেন কোনো পবিত্র জিনিসের অবমাননা না হয় সেভাবে ফালাকের স্ফীত পেটের উপর মাথা ঠেকালো। ফালাকের শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। সাদ ফালাকের পেটে একটা দীর্ঘ চুমু খেলো। ফালাক সাদের চুলে হাত বুলিয়ে দিতে দিতে দেখলো সাদের চোখের কোনো এক ফোঁটা জল চিকচিক করছে। ফালাক সাদের অগোচরে আয়নের সাথে বের হলো। সাদ জানলে ফালাককে বের হতে দিত না। আয়ানকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে ফালাক। আয়ান প্রথমে ভয় পেল, ফালাকের জেদের কাছে হার মানল। উদ্দেশ্য হাসপাতালের কেবিনে উর্মিলার মা ছিলেন। আয়ান খুব কায়দা করে ওনাকে বাইরে নিয়ে গেলেন। এখন কেবিনে শুধু ফালাক আর উর্মিলা বেডে শুয়েছিল। ফালাককে দেখে ওর চোখ মুখ হিংস্রতায় ভরে উঠল। তড়িৎ গতিতে উঠে বসে চিৎকার করে উঠল, তোমার এত বড় সাহস! তুমি এখানে কেন এসেছো? তোমার চোখের সামনে থেকে দূর হও। ফালাক ধীর পায়ে উর্মিলার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। চোখে আছে এক অটল দৃঢ়তা। ফালাক ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, কেন আসবো না আপু? সম্পর্কে তো আপনি আমার ননদ হন। ননদ হসপিটালে ভর্তি থাকলে ভাবি হিসেবে দেখতে আসাটা কি আমার দায়িত্ব নয়? ভাবি শব্দটা উর্মিলার কানে বিষের মতো লাগলো। দাঁত কিরমির করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।